বসন্তের কাব্য পর্ব ৪ লেখনীতে মুস্তারিন মুসাররাত। মা, আপু, ভাইয়া তিনজনের দৃষ্টি আমার দিকে। ভাইয়া ঝাঁঝালো স্বরে বলে, এই মিষ্টি, এই মিষ্টি, তুই ইচ্ছে করে ফজলামি করেছিস না? পাশ থেকে মা চটে উঠে বলল, মিষ্টি, তোর কবে আক্কেল হবে রে? এরকম ফজলামিও করতে হয়? নতুন কুটুম, তার উপর রওনা হচ্ছে এমন সময়। আমি তৎক্ষণাৎ মুখটা এমন নিরীহ করে ফেললাম যেন ভাজা মাছও উল্টে খেতে জানি না। অথচ যে আমি মাছের কাঁটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছি সেটা কাউকে বুঝতেই দিলাম না। মুখটা মাসুম বানিয়ে মিহিস্বরে বলি, কি হয়েছে? তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু, তুই অন্তত ঝেড়ে কাশ তো। আপু ভ্রুটো কুচকে বলল, এই যে তোর ঠোঁট লাল দেখা যাচ্ছে, তার মানে ঠিকই ধরেছি, জানালা দিয়ে পিচকিনি তুই ফেলেছিস। ভাবির ফুফাতো ভাই বাইরে বের হয়েছে মাত্র, পরপরই এমন কাণ্ড হলো। মিষ্টি, তুই দুষ্টুমি করে ওনার গায়ের ওপর ফেলেছিস, তাই তো? নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যের সাথে আংশিক মিথ্যে মেশাতে বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো মুখে শাড়ির আঁচল ধরে অবাক হওয়ার কৃত্রিম ভান ধরি। আতকে উঠে বলি, ওমা, সে কি, পিচকিনি ওনার গায়ে পড়েছে? আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ইস, খেয়াল করব না আমিও না। ছি 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 ছি, ভাবি আবার কি ভাববে? মা ধমকে উঠলম, দেব এক চর। মিথ্যে বলছিস বেয়াদব? সত্যি মা, আমি খেয়াল করে ফেলিনি, বিশ্বাস করো। অবশ্য কথাটা মিথ্যেও নয়, আসলেই তো এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। যদিও আমি পুরোপুরি নির্দোষ নই, তবে নিজেকে দোষী সাব্যস্ত করতেও নারাজ আমি। যেটা ঘটেছে দুর্ঘটনাবশত। ভাইয়া বিরক্ত গলায় বললাম, আমি ভেবেছিলাম ইচ্ছে করে ফজলামি করেছিস। আচ্ছা যাকগে, যা হওয়ার হয়েছে, বললে তো আর উঠে আসবে না। তবে মিষ্টি, শোন, আমি তরাক একদম সোজা হয়ে দাঁড়াই, ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলল, জানালা দিয়ে এসব থুতু থুতু আর জন ফেলতে না দেখি, এসব খুবই বাজে অভ্যাস। ঘাড় কাত করে তৎক্ষণাৎ বলি, ঠিক আছে, আজকে উচিত শিক্ষা পেয়েছি, আর কখনো হবে না। এই যে আমার বোচা নাক ছুঁয়ে বলছি। বলেই দাঁত বের করে হাসার চেষ্টা করি। ভাইয়া চলে যায়। মা মোটা মোটা চোখে তাকিয়ে বলল, আবার পান খেয়েছিস তো সোজা গালের ওপর দুটো পড়বে। কতবার না বলেছি পান খাবি না, দাঁত লাল হয়ে যায়। অবিবাহিত মেয়েরা কত সুন্দর পরিপাটি হয়ে থাকে, আর তুই পাশের বাড়ির রুনিকে দেখেও তো একটু শিখতে পারিস। একটু খেলে কিচ্ছু হয় না মা, আমি এক্ষুনি ব্রাশ করে ঝকঝকি করে ফেলবো। মা তার সারে প্যাচাল পারতে পারতে রান্নাঘরে ঢোকে। আপুর মাধ্যমে জানলাম ভাবিও নিচে ছিল। এমন সময় ভদ্রলোক তার ডান হাতের ডানায় হঠাৎ করে কিছু একটা ভেজা ভেজা পড়ে। ভাবি তার ফুফাতো ভাইকে সাহায্য করে ধুতে। তারপর বসার ঘরে ভদ্রলোককে ফ্যানের নিচ বরাবর বসতে বলে। ভাবি বলল, বস, বাতাসে হাতাটা একটু শুকনো মতো হলেই যাস। শার্টের হাতায় লেপটে থাকা ভেজা অংশ অন্য হাতে ঝরার মতো করে উত্তরে বলল, আরে নাগবে না, এ তেমন কিছু না। ভাবি দায় নিয়ে বলল, আমার ছোট ননদ ফেলেছে ভুল করে, খেয়াল করেনি, কিছু মনে করিস না। একটু হেসে বলল, না বেল, তোর ননদকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস দিস। আমার কক্ষের দরজার পর্দার ভাগ গলে মাথা বের করে উকি ঝুঁকি দিয়ে দেখছিলাম কোনো অভিযোগ করে কিনা, এটা জানাই ছিল উদ্দেশ্য। হঠাৎ এমন কথায় হতবুদ্ধি হয়ে যাই, কানটা সজাগ করে শোনার চেষ্টা করি। বলছেন, তোর ননদ যে মাথার উপর ফেলে নেয়, এই বেশি। ভাবি হেসে ফেলল। ভদ্রলোক হঠাৎ ভাবির কাছে ঠান্ডা পানি চাইল। ভাবি রান্নাঘরের দিকে যায়। এদিকে ভাবি যেতেই ঘাটটা বাম দিকে পিছু ঘুরে তাকায়, আর তাতেই সোজা আমার চোখের সাথে চোখ। আমার সারা শরীর পর্দার আড়ালে থাকলেও মুখটা দুই পর্দার ফাঁক দিয়ে বের হয়ে আছে। আমি ঝট করে পর্দা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আড়াল থেকে যে লক্ষ্য করছিলাম এটা বুঝতে না দিয়ে হাতের ফোনটা সামনে ধরে ঘর থেকে বেরোনো সূক্ষ্ম অভিনয় করে শুনিয়ে শুনিয়ে বললাম, আপুটা যে কই গেল, এক্ষুনি এমবিসিস হতে হলো। আপুর থেকে একটু হটস্পট নিয়ে একটা জোরে মেসেজ দিতে হবে। আপু, আপু। এদিক ওদিক তাকিয়ে মৃদু গলায় আপুকে ডাকতে থাকি। আচমকা নাবিল মাহমুদ গলা খাকারি দিয়ে বলে উঠল, বেআইনকে অভিনয়ের জন্য অস্কার দিলে মন্দ হবে না। আমার পাজোড়া থেমে গেল। কথার অর্থ বুঝতে ভ্রু কুচকে যায়। যাই হোক, ওনার কথাটা গায়ে না মেখে তখনকার জন্য বললাম, সরি, আসলে সত্যি আমি খেয়াল করিনি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ভেবেছিলাম ভদ্রলোকের থেকে প্রত্যুত্তর আসবে, ব্যাপার না, এটা কিছু হলো, এমন ধরনের। কিন্তু না, তেমন কিছুই বলল না, নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। এরই মধ্যে মানসম্মানের যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও শেষ করতে ফোনে কল আসলো। জেনারেল মোডে থাকার দরুন সশব্দে বেজে উঠল। মাঝে মধ্যে ফাজলামি করে ফোনের রিংটোন দেই, যে সে গানও সেট করা থাকে। তারই ফলশ্রুতিতে বাঁচতে থাকলো কটা লাইন।
পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া, আমায় নাকি কোনোদিনও করব না কেউ বিয়া। এতটুকু হতেই ঝড়ো বেগে আঙুল ছুঁয়ে কল ঢেকলাইন করে দেই। লজ্জায় আড়ষ্ট হই। ভদ্রলোক নিশ্চয়ই ভাবছে, কি রুচি, এই কেন কেউ মোবাইলের রিংটোনে দেয়। অদৃশ্য হাতে দুগালে দুটো চড় দিলাম, সাথে নিজেকে গালি দিতেও ভুললাম না। আরও রাগ হলো বাংলা লিংকের সিম কোম্পানির ওপর। আমার ফোনে সচরাচর তেমন একটা কল আসে না, যা কথা মেসেজে আর হোয়াটসঅ্যাপেই হয়। সিমের কল অধিকাংশ সময় কোম্পানিরই হয়। এখন টুটুটুয়ের উপর কী যে রাগ হচ্ছে, এ আর টাইমিং পেল না। উনি নিশ্চয়ই এও ভাবছে, মেয়েটা নিশ্চয়ই বিয়ে পাগল, আর বেচারি বোধহয় বিয়ে থাও হচ্ছে না। লজ্জায় মাটির সাথে মিশে গেলাম। এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে যাই। সাথে সাথে রিংটোনও বদলামি, শিক্ষাও নিলাম, আর কখনো এসব ভুজুং ভাজুং রিংটোন সেট করব না। সময় নদীর স্রোতের মতো বয়ে গেছে। কেটেছে বেশ কটা বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আজ এখানে। আল্লাহর অশেষ দয় প্রথমবারই মেডিকেলে টিকে যাই। এমবিবিএস শেষ করে এখন ইন্টার্নশিপ করছি। তবে এই সময়ের মধ্যে হৃদয় বিদারক ঘটনা ঘটে। বাবা নামক ছায়াকে হারিয়েছি। আমার জীবনে সবচেয়ে বড় বিয়োগ, যা কখনোই পূরণ হওয়ার নয়। তবে এটাই যে পৃথিবী নিষ্ঠুর নিয়ম। ভাইয়াকে পেয়েছি একজন দায়িত্বশীল ভাই হিসেবে। আর্থিক দিক দিয়ে বোঝার সুযোগ দেয় না যে বাবা নেই। বাড়িতে মা বিয়ের জন্য একের পর এক পাত্র দেখে যাচ্ছে। আগে সেই সময় একটা চাকরিজীবী মোটামুটি দেখতে পাত্র হলেই হতো, কিন্তু সময়ের ব্যবধানে চাহিদা বেড়েছে। এখন আমার জন্য যে সে পাত্র মায়ের মনে ধরে না। ডাক্তার মেয়ের জন্য ডাক্তার কিংবা প্রথম শ্রেণীর চাকরিজীবী না হলে নাকি মানাবে না। সাধারণত বউ নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় দেখা হয়, এক দর্শনধারী, দুই মেয়ের ক্যারিয়ার বা সম্পদ। দ্বিতীয় নম্বরের জন্য আজকাল বাড়িতে ঘটকের আনাগোনা একটু বেশি। মা সকালে ফোন করে বলেছে, ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে খারাপ না, গায়ের রং একটু চাপা। এই ছেলে মানুষের গায়ের রং ব্যাপার না, তাই আমি যেন আর কোনো বাড়তি কথা না বলি। বাড়িতে আসলেই কথা পাকাপাকি করবে। শীতের রিক্ততা শেষে ধরণীতে আবার বসন্ত এসেছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। জিয়া মেডিকেলের 6 তলা। সময় 3:30। বেশ কয়েকটা ফাইল হাতে শিশু ওয়ার্ডে ঢুকি। দুপুরে খাবার খেয়ে এসে বাকি থাকা ফাইলগুলো রিফ্রেশ করে যার যার বেডে রেখে আসতে চাই। প্রতিটি বেডেই একই দশা, রুগীর চেয়ে আত্মীয় স্বজনের ভিড়ভাড়টাই বেশি। মিষ্টি কালারের 3 পিস পরেছি, সাদা অ্যাপ্রনের পকেটে এক হাত গুজে অন্য হাতে ফাইলগুলো বুকের সাথে ধরে এগিয়ে যাই। হঠাৎ ডান দিকের পেশেন্টের বেডে ফাইল নামিয়ে সোজা হতে গিয়ে থমকে যাই। চেনা মুখ, অনাকাঙ্ক্ষিতভাবে দেখে বিস্ময়ে চক্ষু আমার কোটর ছাড়ার জোগাড় হয়। অমনি শ্যামবর্ণ মুখ, গালে খোঁচা খোঁচা দাড়ি। মনে হচ্ছে একরত্তি কিছুটি বদলায়নি, অমনি আছে, যেমনটা ছিল সেই বসন্তে, যেমনটা ফের দেখেছিলাম তারই পরের বছরের আরেক বসন্তে। 50 এক মহিলা তোয়ালে জড়ানো ছোট্ট বাচ্চাটিকে সামনে শ্যাম পুরুষের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, নাও, কোলে নাও বাবা। তিনি ইতস্তত করল বোধহয়। বলল, এত ছোট, পড়ে যাবে, ভয় করছে। কিছু হবে না, ধরো। এবারে কোলে তুলে নিল। আমার চোখ সেদিকেই। তার দৃষ্টি ক্ষণিকের জন্য আমার দিকে পড়ল, চোখ সরিয়ে বাচ্চাটির দিকে চাইল। না চাইতেও আকস্মিকভাবে আমার মনের দুয়ারে অভিমান জমল। কেন জমল? জমার মতো কারণ ছিল কি, নাকি আছে? উত্তর, না, নেই। তথাপি আমার কেন জানি অস্থির অস্থির লাগছে। উনি কি সত্যি আমাকে চিনতে পারছে না, নাকি এড়িয়ে গেলেন? অদ্ভুত ঠেকলেও আমার কাছে সবকিছু কেমন জানি তেতো হয়ে উঠল। পরপর মস্তিষ্কে হানা দিল কটা প্রশ্ন। আচ্ছা, উনি এখানে, বাচ্চাটা কে? বেডে বসে থাকা রমণীর দিকে চাইলাম। ফুটফুটে গুলুমুলু, বেশ সুন্দর দেখতেই একটা মেয়ে বসে। বাচ্চাটার মা। নিজে নিজেই উত্তর খুঁজে নেই। তার মানে নাবিল মাহমুদের বউ বাচ্চা নয় তো? নাবিল বাচ্চাটার আঙ্গুল ধরে বলছে, বাবাটা দেখতে অনেক কিউট হয়েছে, মাশাল্লাহ। আমি দ্রুত ঘুরে পাশের বেডে ফাইল রেখে অতঃপর নিজের কাজ শেষ করে বেরিয়ে আসি। নাবিলের সাথে আমার আরও একবার দেখা হয়েছিল এডওয়ার্ড কলেজের সামনে। আপু আমাকে দাঁড় করিয়ে রেখে কলেজে গিয়েছিল নোট আনতে। এমন সময় হঠাৎ নাবিলের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। সেবার নিজেই আগ বাড়িয়ে কথা বলে টং দোকান থেকে ওয়ান টাইম চা কিনে খাওয়ালেন। এক পশলা গল্প জুড়লেন। অবশ্য তার পড়ার কোনোদিন দেখা হয়নি। তবু বসন্ত আসলেই আমার তার কথা মনে পড়ে। ভাবির কাছ থেকে গত বছরও শুনেছিলাম বিয়ে করেনি এখনো। বেশ কয়েক মাস হলো আর শোনা হয়ে ওঠেনি। উনি আমাকে এড়িয়ে যাওয়ায় কষ্ট হচ্ছে, নাকি ওনার বউ বাচ্চা দেখে না চাইতেও কোথাও একটা সূক্ষ্ম আফসোস হচ্ছে, দীর্ঘশ্বাস জমছে। আমি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে করিডোর দিয়ে যাচ্ছি। তন্মধ্যে পিছন থেকে একদম পাশাপাশি এসে আমার দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলল, হ্যালো ম্যাম, ফোনের রিংটোন কি চেঞ্জ হয়েছে নাকি এখনো হয়নি? আমি থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই। চোখে মুখে এক চিলতে দুষ্টু হাসি ঝুলিয়ে আছেন তিনি। কথাটা বুঝতে মুহূর্ত লাগল আমার।
আমি সোজাসুজি না বলে তেমনই ফাজদামো মেশানো সুরে বলি, কোনটা বললে খুশি হবেন, চেঞ্জ হয়েছে নাকি হয়নি? নাবিল উত্তর দেওয়ার আগে আমি ফের বলে উঠি, আপনার জন্য কনগ্রাচুলেশনস। নাবিল ট্রু তুলে বলল, কিসের জন্য? চলবে।